আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরায়েলি সেনা নিহত, আহত শতাধিক। অন্যদিকে স্বাধীনতাকামী সদস্যদের বিরুদ্ধে সেনা অভিযান চালাচ্ছে দালাল মাহমুদ আব্বাস। প্রথমবার বিক্ষোভের মুখে সিরিয়ার বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি, নেপথ্যে নারী অপহরণ। সিরিয়ার আকাশপথে ইরানের ফ্লাইট নিষিদ্ধ ঘোষণা করল নতুন সরকার। যেসব শর্তে যুদ্ধবিরতির দ্বার প্রান্তে হামাস ইসরায়েল। রাশিয়ায় ১০০০ কিলোমিটার ভেতরে ড্রোন হামলা, প্রতিক্রিয়া ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞের হুমকি পুতিনের। আমরা বিপদে, ড্রোনের ক্ষেত্রে দুর্বলতার কথা মার্কিনীদের স্বীকারোক্তি। যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, সেই আগুনে পূর্বে মার্কিনীরা চীনের কঠোর হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরায়েলি সেনা নিহত, আহত শতাধিক। অন্যদিকে স্বাধীনতাকামী সদস্যদের বিরুদ্ধে সেনা অভিযান চালাচ্ছে দালাল মাহমুদ আব্বাস। গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাস ও ইসলামী জিহাদ প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এবং এর আশপাশের এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরের ৭০% ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দখলদার সেনারা ৯৬,০০০ ফিলিস্তিনি নাগরিককে জাবালিয়া শিবির ছেড়ে যেতে বাধ্য করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে গত ২ সপ্তাহ ধরে পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে খোদ ফিলিস্তিনি অথরিটি পিএ। ইহুদিদের দালাল প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছেন। জেনিনে স্বাধীনতাকামী গোষ্ঠীর শক্তিশালী উপস্থিতি রয়েছে, সেখান থেকে তাদের নির্মূলে ব্যাপক হামলা চালাচ্ছে ফিলিস্তিনি সরকারি বাহিনী। পিএর কর্মকর্তারা বলছেন, এসব গোষ্ঠীর তৎপরতার অজুহাত দেখিয়ে ইসরায়েল প্রায়ই পশ্চিম তীরে হামলা চালায়। তারা চাচ্ছেন এটি বন্ধ করতে। তবে নিজ নাগরিকদের উপর সরকারের হামলায় ক্ষুব্ধ হয়েছেন ফিলিস্তিনিরা। তারা সেখানে বিক্ষোভও করেছেন। তাদের মতে, ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হঠাৎই জেনিনে অনেকে সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন। যদি যোদ্ধারা অস্ত্র ফেলে দেন, তাহলে ইসরায়েলি সেনারা তাদের উপর আরো দমন পীড়ন চালাবে। নারী অপহরণের অভিযোগে সিরিয়ার বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতের পর প্রথমবারের মতো বিক্ষোভের মুখে পড়েছেন হাত তাহরির আল শাম নেতা আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত আহমেদ আল সারা। স্থানীয় সংবাদ মাধ্যম সানার প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে সিরিয়ার আলেপ্পো শহরে এই বিক্ষোভ ঘটে। বিক্ষোভের কারণ ছিল এইচটিএস বাহিনী কর্তৃক বেশ কয়েকজন নারীর অপহরণ। ওই নারীরা তাদের স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের এইচটিএস এর আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়ার দাবি করেছিলেন। এরপরে তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে। অপহৃতদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে আহমেদ আল সারার কাছে নারীদের মুক্তির দাবি জানান। সেই সঙ্গে তারা এই বলে হুমকি দেন যে অপহৃত নারীদের মুক্তি না দিলে পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠবে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের সঙ্গে এইচটিএস বাহিনীর সংঘর্ষ হয়। এই বিক্ষোভটি সিরিয়ার নেতা আহমেদ আল সারার বিরুদ্ধে প্রথমবারের মতো সংঘটিত হয়েছে, যিনি সম্প্রতি একাধিক সশস্ত্র গোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে সিরিয়ায় বাশার বিরোধী অভিযান পরিচালনা করেন, যার ফলে গত ৮ই ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হয়। সূত্র ইরনা। সিরিয়ার নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশটির আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে। সিরিয়ার কার্যত নতুন নেতা আহমেদ আল সারাব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের আঞ্চলিক প্রভাব প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে অনেকটা কমে গেছে। শারআ সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ হায়াত আল তাহরির শামের প্রধান, তার নেতৃত্বেই চলতি মাসের শুরুর দিকে এক আকস্মিক হামলায় দ্রুততম সময়ের মধ্যে আসাদ সরকারের পতন ঘটে। আশরাক আল আসওয়াদকে দেওয়া সাক্ষাৎকারে সারা বলেছেন,
সিরিয়ার বিদ্রোহীরা ইরানের আঞ্চলিক প্রকল্পকে 40 বছর পিছিয়ে দিয়েছে। এটি ইরানের প্রতি সিরিয়ার অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। তিনি আরো বলেন, ইরানি মিলিশিয়াদের সরিয়ে এবং সিরিয়াকে ইরানি প্রভাব থেকে মুক্ত করে আমরা আঞ্চলিক স্বার্থ রক্ষা করেছি, যা কূটনীতি বা বিদেশি চাপেও সম্ভব হয়নি। এতে আমাদের ক্ষয়ক্ষতিও ছিল ন্যূনতম। আসাদের শাসনকালে সিরিয়ার মাধ্যমে লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করত ইরান। হিজবুল্লাহর নতুন মহাসচিব নাইম কাসেম স্বীকার করেছেন, সিরিয়ার মাধ্যমে তাদের সরবরাহ পথ এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বার প্রান্তে রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনের এক কর্মকর্তা রোববার জানান, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আলোচনা 90% সম্পন্ন হয়েছে, তবে এখনো কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে, যেগুলো সমাধান করতে হবে। এর মধ্যে অন্যতম হলো গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর, যেখানে যুদ্ধবিরতির পরও নিজ সেনাদের রাখতে চায় ইসরায়েল, কিন্তু হামাস এর বিরোধিতা করছে। এই করিডোরের মাধ্যমে মিশর থেকে গাজায় পণ্য আসে। ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেছেন, কাতারের রাজধানী দোহায় চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যেখানে বলা হয়েছে গাজার সীমান্ত এলাকায় বাফার জোন তৈরি করবে ইসরায়েল, যা কয়েক কিলোমিটার প্রশস্ত হবে। হামাস বা অন্য কোনো গোষ্ঠী যেন ইসরায়েলে ঢুকে পড়তে না পারে, সেজন্য বাফার জোনে সবসময় সেনা মোতায়েন রাখবে ইসরায়েল। যদি এসব বিষয়ে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছায়, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে 3 ধাপের চুক্তি হতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে একজন নারী জিম্মি সেনার বিনিময়ে 20 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল, যারা ইসরায়েলের কারাগারে 25 বছর বা তারও বেশি সময় ধরে বন্দী আছেন। তাদের মধ্য থেকে নির্ধারণ হবে কারা মুক্তি পাবেন। তবে ফাতাহর সিনিয়র নেতা মারওয়ান বারগোতির নাম এতে থাকার সম্ভাবনা নেই, কারণ ইসরায়েল তাকে ছাড়তে রাজি নয়। ধারণা করা হচ্ছে গাজায় এখনো যে 96 ইসরায়েলি জিম্মি রয়েছেন, তাদের মধ্যে 62 জন জীবিত আছেন। এছাড়া যুদ্ধবিরতি হলে গাজায় উত্তরাঞ্চলের বাসিন্দারা নিজ বাড়িতে ফিরতে পারবেন, তবে সেখানে যেন সশস্ত্র যোদ্ধারা অস্ত্র না নিতে পারেন সেটি পর্যবেক্ষণ ও নিশ্চিত করবে মিশর অথবা কাতারের কর্মকর্তারা। সেখানে প্রতিদিন 500 ট্রাক মানবিক সহায়তা যাবে। চুক্তির শেষ ধাপে 14 মাসের যুদ্ধ শেষ হবে। এরপর গাজা নিয়ন্ত্রণ নেবে ফিলিস্তিনিদের নিয়ে গঠিত সরকার, যেটি সদস্যদের সঙ্গে হামাস বা অন্যান্য গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারবে না। আর এই সরকারের প্রতি অবশ্যই গাজার সব গোষ্ঠীর সমর্থন থাকতে হবে। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থিত কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। আর এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার কেন্দ্রীয় শহর কাজানে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে আরো ধ্বংসযজ্ঞ চালানো হবে। রুশ সংবাদ মাধ্যম মস্কো টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 3 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলার অভিযোগ তুলেছে। এই হামলায় রাশিয়ার কাজান শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। কাজান শহরটি সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থিত। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ড্রোনগুলো একটি উঁচু কাচ ঘেরা ভবনে আঘাত করে আগুনের গোলা তৈরি করেছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, যে বা যারাই আমাদের যতই ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা নিজেরাই তার চেয়ে বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের শিকার হবে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে তা নিয়ে তারা অনুতাপ করবে। রাশিয়ার তাতার স্থানে যে প্রদেশে কাজান শহরটি অবস্থিত, সেখানকার একটি সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওতে বক্তব্য দিচ্ছিলেন পুতিন। ইউক্রেন এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় হামলার প্রতিক্রিয়ায় একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের নীতি নির্ধারণী কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানানো হতে পারে। একটি মার্কিন মিডিয়া দেশের সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির বিতর্কের কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ড্রোনের ক্ষেত্রে দুর্বল হিসেবে মূল্যায়ন করেছে। আমেরিকান টেলিভিশন চ্যানেল CNN এর ওয়েবসাইট একটি বিশ্লেষণে লিখেছে, অজ্ঞাত পরিচয় ড্রোনগুলো এখনো আমেরিকান সামরিক ঘাঁটির উপর দিয়ে উঠছে এবং সামরিক বাহিনী জানে না কিভাবে এগুলোকে বন্ধ করা যায়। পার্স টুডের খবরে CNN ওয়েবসাইটটি এ প্রসঙ্গে লিখেছে, সামরিক ঘাঁটির উপর ড্রোনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে বিপন্ন করতে পারে। তাই এমন হুমকি মোকাবেলায় একটি সুস্পষ্ট নীতির অভাব উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। অবসরপ্রাপ্ত আমেরিকান
মহাকাশ কর্মকর্তাদের একজন জেনারেল গ্লেন ভ্যান হার্ক সিএনএন এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ঘটনার পাশাপাশি গত বছরগুলোতে আমেরিকান আকাশে চীনা বেলুনগুলোর উড্ডয়ন উল্লেখ করে বলেছেন যে এই হুমকি মোকাবেলা করার লক্ষ্যে কোনো সমন্বয় কেন্দ্র নেই এবং শুধুমাত্র প্রাসঙ্গিক সংস্থা একে অপরকে অভিযুক্ত করে। সিএনএন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত পরিকল্পনার সাবেক পরিচালক জেনারেল রুপ স্পালডিককে উদ্ধৃত করে লিখেছে, অজ্ঞাত ড্রোনের উপস্থিতির সমস্যাটি এমন একটি সমস্যা যা গত এক দশক ধরে বিদ্যমান এবং এখনো এর কোনো সমাধান করা হয়নি। মার্কিন এই মিডিয়া আমেরিকান জাতীয় নিরাপত্তার জন্য অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ফলাফল সম্পর্কে উল্লেখ করে বলেছে, এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করতে বা সামরিক ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে ব্যবহার করা হতে পারে। তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছে চীনা সরকার। রোববার বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। এর আগে শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানের জন্য $571.3 মিলিয়ন সামরিক সহায়তা এবং $295 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর আগে চলতি মাসেই $385 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান। একই সঙ্গে বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে। দেশটি অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতা বিঘ্নিত করছে। চীনা মুখপাত্র বলেন, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাসের সঙ্গে সংঘর্ষে 35 ইসরায়েলি সেনা নিহত, আহত শতাধিক। অন্যদিকে স্বাধীনতাকামী সদস্যদের বিরুদ্ধে সেনা অভিযান চালাচ্ছে দালাল মাহমুদ আব্বাস। প্রথমবার বিক্ষোভের মুখে সিরিয়ার বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি, নেপথ্যে নারী অপহরণ। সিরিয়ার আকাশপথে ইরানের ফ্লাইট নিষিদ্ধ ঘোষণা করল নতুন সরকার। যেসব শর্তে যুদ্ধবিরতির দ্বার প্রান্তে হামাস ইসরায়েল। রাশিয়ায় 1000 কিলোমিটার ভেতরে ড্রোন হামলা, প্রতিক্রিয়ায় ইউক্রেনে আরো ধ্বংসযজ্ঞের হুমকি পুতিনের। আমরা বিপদে, ড্রোনের ক্ষেত্রে দুর্বলতার কথা মার্কিনীদের স্বীকারোক্তি। যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, সেই আগুনে পূর্বে মার্কিনীরা চীনের কঠোর হুঁশিয়ারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।